নাইদ আর কি বলবে ভেবে পেল না। নীলাপ চোখ মুছে নিজের রুমে চলে গেল। আরও কয়েকদিন কেটে গেল। সন্ধ্যা পেরিয়ে ধরনীর বুকে রাত নেমেছে। এহসান মঞ্জিলে আজকে শুধু জহুরা আর সাফওয়ানই আছে। তাজিম মাইশাকে নিয়ে মাইশার বাবার বাড়িতে গেছে। ইদানিং জহুরার ব্যবহার অনেক অদ্ভুত লাগে সাফওয়ানের কাছে। এখন আর আগের মতো তরুকে নিয়েই পড়ে থাকে না জহুরা। ইদানিং দেখছি তুমি কথাই বলো না, ব্যাপারটা কি? জহুরা তাজিমের বাচ্চার জন্য কাঁথা সেলাই করছিল। অবশ্যই এসবের এখন আর কোনো চল নেই, শখ থেকেই করছে। আমি নিজেও জানি না, তবে কথা বলতে ইচ্ছেই করে না। যারা আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। আজকাল নিজেকে বড় একা একা লাগে। সবসময় মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি বারবার আমার গলা চেপে ধরে। আমি বুঝতেই পারি না যে এরকমটা কেন হয়। আমি সেই ভয়েই আর কথা বলি না। শুনলাম আয়ু নামের মেয়েটা নাকি বেশ কয়েকবার খান ফ্যামিলির প্রত্যেককে মেরে ফেলতে চেয়েছিল। তুমি তো তখন সেখানে ছিলে, তুমি এই ব্যাপারে কিছু জানতে? সাফওয়ানের কথা শুনে জহুরা সেলাই করা থামিয়ে চোখ বড় বড় করে সাফওয়ানের দিকে তাকালো। কি? আয়ু ভালো না সেটা জানতাম, কিন্তু এতটা খারাপ? একজন মানুষ আরেকজনকে কিভাবে জানে মেরে ফেলতে চাইতে পারে? তাছাড়া ওর সাথে খান ফ্যামিলির অত বড় কোনো শত্রুতাও তো ছিল না। ও নেয়ার খুনির সাথে হাত মিলিয়ে এরকমটা করেছিল। কথাটা শুনে জহুরা সব বুঝতে পারল। তুমি এই বিষয়ে সত্যি জানতে না? জহুরা ছলো ছলো চোখে সাফওয়ানের দিকে তাকাই। আমি যদি বলি আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না, তুমি আমাকে বিশ্বাস করবে? নাও করতে পারি। আজকালকার যুগে প্রমাণ ছাড়া আবার কেউ কাউকে বিশ্বাস করে না। জহুরার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছে সাফওয়ান তরুকে ইঙ্গিত করে কথাটা বলেছে। তুমি আমার আপনজন, আমার মুখের কথাই বিশ্বাস করবে সেটা আমি জানি। আচ্ছা জোহরা, তুমি আমার তরু মায়ের আপনজন হওয়ার চেষ্টা কেন করলে না বলো তো? মাহারা মেয়েটা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কতটা ছটফট করতো, তখন তুমি কেন পারলে না ওর মা হতে? মা শুধু একজনই হয়। আমি চাইলেও কখনো তরুর মা হতে পারতাম না। তবে ভেবে দেখো তো, আমি প্রথম থেকেই কি তরুর পর ছিলাম? সাফওয়ান ভেবে দেখল যে সাফওয়ান বিয়ে করতে না চাইলেও তরুর কথা ভেবে বিয়ে করেছিল। প্রথম যেদিন জহুরা এই বাড়িতে বউ হয়ে এসেছিল সেদিন তরুর বয়স মাত্র 2 মাস ছিল। জহুরা প্রথম তরু আর তাজিমকে খুব ভালোবাসত, কিন্তু তাজিম কিছুতেই জহুরাকে মেনে নিতে পারত না। একসময় বাধ্য হয়ে সাফওয়ান তাজিমকে বিদেশে থাকা তার এক খালাতো বোনের কাছে পাঠিয়ে দিল। সমস্যা হয় তখন যখন জহুরা নিজে মা হয়। অবশ্য যারাকে জন্ম দেওয়ার কোনো প্ল্যানই সাফওয়ানের ছিল না, যারা ছিল অনাকাঙ্ক্ষিত, যারা হবার পর থেকে জহুরা তরুর থেকে দূরে সরে যায়। তরু প্রথম থেকে একদম শান্তশিষ্ট ছিল, অল্পতেই কেঁদে ফেলত। জহুরা ছোট ছোট অবহেলাগুলোও সে সহ্য করতে পারত না। তরু জহুরাকেই প্রথম মা বলে ডেকেছিল, কিন্তু জহুরা সেই ডাকটা ধরে রাখতে পারেনি। সে তরুর মা হতে পারেনি। আস্তে আস্তে অকারণেই তরুকে তার বিরক্ত লাগতো। সে না চাইতো তরুর সাথে খারাপ পিপ করে ফেলত। এভাবেই এক সময় পর তরু তার চোখের কাঁটা হয়ে যায়। তরুর প্রতি সাফওয়ানের ভালোবাসাটাও জহুরার কাছে ভালো লাগতো না। মনে হতো সাফওয়ান শুধু তরুকেই ভালোবাসে। খাবার খেতে বসলে তরুকেই ডাকতো, একটা কিছু আনলে তরুর জন্যই আনতো। সে ভাবতো যারা অনাকাঙ্ক্ষিত ছিল বলে সাফওয়ান যারাকে দেখতে পায় না। জহুরা সাফওয়ানের সাথে বিয়ে হবার আগে অবিবাহিত ছিল। একজন অবিবাহিত মেয়ে স্বামীর ঘরে আসার পর স্বামীর প্রথম ঘরের বাচ্চাদেরকে মেনে নেওয়াটা কতটা কষ্টকর ছিল সেটা সে হাড়ে হাড়ে টের পেয়েছে। জহুরা বিয়ের আগে জানতো পর্যন্ত না যে সাফওয়ানের ছেলে মেয়ে আছে। সব মিলিয়ে তার পরিস্থিতি খারাপ হতে শুরু হয়। সে তরুকে মেনে নিতে চাইলেও মেনে নিতে পারেনি। পুরনো কথা ভাবতেই সাফওয়ান একটা শ্বাস ফেল। তার উচিত ছিল যারাকেও তরুর মতো ভালোবাসা, কিন্তু সে আসলে তরুর মা ছিল না বলে তাকে একটু বেশি ভালোবাসত, এটা সত্যি ছিল। হয়তো তরু আর জহুরার মাঝেকার সম্পর্ক খারাপ হওয়ার পেছনে সেও দায়ী ছিল। তাই তো সে পুরোপুরিভাবে কখনোই জহুরাকে দোষ দিতে পারেনি। জহুরা বলে উঠল, সব কিছু ঠিক হয়ে গেলে আমি তরুর কাছে ক্ষমা চেয়ে নেব।
নইলে সেই অদৃশ্য শক্তিটা আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। জোহরার চোখে পানি। আমি জানো তো কখনো তরুর জায়গায় নিজেকে রেখে ভাবিনি। যদি ভাবতাম তাহলে মা হারা মেয়েটার সাথে কোনো প্রকার পরিস্থিতি বাজে বিহেভ করতাম না। আচ্ছা সাপওয়ান, তরুর কাছে ক্ষমা চাইলেও আমাকে ক্ষমা করে দেবে তো? সাফওয়ান কান্নার মাঝেও হেসে উঠল। ও নিশ্চয়ই দেবে জোহরা, তোর মনটা খুব নরম। উপরে উপরে নিজেকে যত শক্ত দেখ না কেন, আমি জানি ও আমাদেরকে ক্ষমা করে দেবে। বেশ কিছুদিন পর নীলাভ কোথায়? লিজা নীলাফের লোকেশন দেখে বলল। এনজি এখন অফিসে আছে তরু। ভালো। বিমানের কি অবস্থা? বিপান হাসি মুখে বলল। আজকে বহুদিন পর মোমোর সাথে কথা বললাম। পাগলি মেয়েটা আমাকে দেখে কান্নাকাটি করলো। বাবাকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার কাছে। বিয়ের দিন তারিখ ঠিক করেই আসবে। আফিক গলা পরিষ্কার করে বলল। তুই আর একটা বিয়ের দাওয়াত পেতে চলেছিস তরু? তরু কথাটা শুনে স্বাভাবিক স্বরে বলল। একটা কেন, দুটো পাবো। বিপান অবাক হয়ে গেল। কি বলছিস? আবার কার বিয়ে? কার আবার? আভিক আর লিজার বিয়ে। সেই হিসেবে আমরা তো দুই দিক থেকেই দাওয়াত পাবো, তাই না? তরু কথাটা সবচেয়েতে বেশি অবাক হলো বিভান। আভিক আর লিজা তো মুখটা ছোট করে তরুর দিকে তাকালো। বিভান বলল। এটা আনফেয়ার তরু, তুই এটাও জানতি। কাম অন, এটা একটা সারপ্রাইজ ছিল, তোর চমকে যাওয়া উচিত ছিল। আমি তো আগে থেকেই জানতাম, চমকে যাব কেন? আভিক বলল। তোরা সব কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আবিক আর লিজার বিয়ে হবে মানে সিরিয়াসলি? তরু উত্তরে বলল। তুই নিজের চোখ পকেটে নিয়ে ঘুরিস নাকি? ওরা যে শুরু থেকেই লাইন মারছে, বুঝতে পারলি না গাধা একটা? আভিক বলল। ও গাধা নয় তরু, তুই একটু বেশি বুদ্ধিমতী। ওর না জানাটাই স্বাভাবিক, কারণ আমি মাত্র 2 দিন আগে লিজাকে প্রপোজ করেছি। 2 দিন আগে করলেও তুই যে প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলি সেটা আমি বুঝতে পেরেছিলাম। আর লিজাও তোকে শুরু থেকেই ভালোবাসতো। তোরা যে একে অপরকে লাইন মারতি সেটা তো পরিষ্কারই ছিল। প্রপোজ 2 দিন আগে কেন করলি সেটাই বুঝতে পারছি না। তোরা অনেক স্লো রে। আভিক খানিকটা রেগে গেল। হ্যাঁ, আমরা স্লো হয়ে ভালো করেছি। তুই তো অনেক ফাস্ট। বয়সে আমাদের ছোট হয়ে একদম বিয়ে শাদী করে দুটো বাচ্চার মা হয়ে বসে আছিস। তরু হাই তুলে বলল। তোরা জীবন যুদ্ধে অনেক পিছিয়ে গেছিস। আমার মনে হয় তোদের বিয়ের আগে আমিই শাশুড়ি হয়ে যাব। কথাটা শুনে তিনজনই চোখ বড় করে তরুর দিকে তাকায়। এভাবে তাকিয়ে আছিস কেন? যদি সেটা না চাস তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা ডাউনলোড কর। কে বলতে পারে তোদের মধ্যে কারো মেয়ে হলে ভাগ্যক্রমে আমি আমার ছেলের জন্য আনতেও পারি। বিভান চমকে গেল। রিয়েলি? আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়া। আভিক বাধা দিয়ে বলল। তুই যাবি কেন? লিজা চল, আমরা আগে যাব। ওর আগে আমি মেয়ের বাবা হব, নীর বাবার সাথে আমার মেয়ের বিয়ে হবে। বিপান মুখ বাঁকিয়ে বলল। হ, স্বপ্ন হবে তোর। যে প্রপোজ করতেই 5 বছর লাগিয়ে দিয়েছে সে নাকি আমার আগে মেয়ের বাবা হবে। শখ কত! আমাকে দেখে শেখ, আমি তোর থেকে চালু আছি। আমি আগে মেয়ের বাবা হব, আর নীর বাবার শ্বশুরও আমিই হব। আভিক শার্টের হাতা গোটাতে গোটাতে বলল। আচ্ছা, দেখা যাক। ওদের বোঝাপড়া দেখে লিজা নিজের হাসি চেপে রাখতে পারল না। নীলাভ একটা কেস নিয়ে রিসার্চ করছে। যদিও ইদানিং দেশের ক্রাইমের হার অর্ধেক কমে গিয়েছে, তবু ক্রাইম যেমন একটা জিনিস যেটা পুরোপুরি নিঃশেষ হওয়া নয়। নীলাভকে কাজ করতে দেখলেও সে মোটেও কাজে কনসেন্ট্রেশন করতে পারছে না। বারবার কাজে ভুল হচ্ছে। নীলাভের কাজের মাঝেই মোমো একটা ইনভিটেশন কার্ড এনে নীলাভের ডেস্কের উপর রাখলো। নীলাভ ভুরকুচকে জিজ্ঞেস করলো। এটা কি মিস রহমান? স্যার, আমি মিস রহমান থেকে মিসেস শিকদার হতে চলেছি। সেই উপলক্ষে একটা আয়োজন করা হবে। এটা সেই অনুষ্ঠানের ইনভিটেশন কার্ড। মোমার কথাগুলো নীলাভের মাথার উপর দিয়ে গেল। অবশ্য তার মাথা এখন সঠিক কন্ডিশনে নেই, যার জন্য সে সব জিনিসও বুঝতে পারে না। মাহির এগিয়ে এসে বলল। স্যার, মিস রহমানের বিয়ে ঠিক হয়েছে, সেই জন্যই আপনাকে ইনভিটেশন কার্ড দিয়েছে। নীলাভ ইনভিটেশন কার্ডটা হাতে নিয়ে পড়ে দেখলো। তার মনে আছে তরুর ডেলিভারির দিন সে হসপিটালে বিভানকে দেখেছিল। সেদিন জানতে পেরেছিল বিভান তরুর বন্ধু হয়। সেই হিসাবে তরুর হয়তো বিভানকে সেদিন তার আর মোমোর বিয়ের ভাঙ্গার জন্য পাঠিয়েছিল। নীলাভ তো হসপিটালে বসে এসব ভেবে নিয়েছিল সেই দিন। তাহলে বিভান আর মোমোর বিয়ে কিভাবে সম্ভব? নীলাভের মাথায় আর কাজ করলো না। মাথার 12টা বেজে গেছে। মোমোর কপালে ভাঁজ পড়ল। কিছু বললেন স্যার? নীলাভ ফিচেল হেসে বলল। আচ্ছা মিস রহমান, স্যার, আপনি কিন্তু আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসবেন বিয়েতে।
তাহলে আমি খুব খুশি হব। নীলাপ থমকে গেল। তারার ফ্যামিলি। আচ্ছা মিস রহমান, আমি ইনভিটেশন অ্যাকসেপ্ট করলাম। ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা জানি না, তবে বেঁচে থাকলে উপস্থিত থাকবো। মোমো একটা সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে নিজের ডেস্কে ফিরে গেল। রাত 10টার দিকে নীলাপ বাড়িতে প্রবেশ করতে সাবিনা চিন্তিত মুখে তার দিকে ছুটে আসে। বাবা, তুই কেন এমন পাগলামি করছিস? কেন বুঝতে পারছিস না যে... নীলাপ হাসতে লাগলো। সাবিনা নীলাপের হাসি দেখে থমকে গেল। নীলাপ অদ্ভুতভাবে হাসছে। ওহো মা, প্রতিদিন এক কথা বলো কেন? বিরক্ত লাগে না বারবার একই কথা বলতে? 2 মাস হয়ে গেছে মা, ও আর আসবে না। আমি মেনে নিয়েছি, তোমরাও মেনে নাও। বলে নীলাপ হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। ছেলের এই অবস্থা দেখে সাবিনার খুব কষ্ট লাগলো। সে বুঝতে পারছে নীলাপ ঠিক নেই, ছেলেটা স্বাভাবিক বিহেভ করছে না। নীলাপ রুমে এসে একটা কোল্ড শাওয়ার নিল। ইদানিং কোল্ড শাওয়ারই নেয় সে। যদিও ঠান্ডা পানিতে তার রাইনাইটিসের প্রবলেমটা বেড়ে যায়, তবুও তার ভালো লাগে। নীলাপ আবারও সেই কাজগুলোই করছে যেগুলো সে করতে পছন্দ করে না, বা যেগুলো করলে সে কষ্ট পায়। কিছুক্ষণ পর সাবিনা খাবার খেতে ডাকতে এলে নীলাপ একটা হাসি দিয়ে বলে, মা তুমি খাবারগুলো এখানে পাঠিয়ে দাও। সাবিনা অসহায় চোখে নীলাপের দিকে তাকালো। সে জানে খাবারগুলো এখানে দিয়ে গেলে নীলাপ হয় ফেলে দেবে, নয়তো ওভাবে টেবিলের উপর থেকে যাবে। নীলাপ ছুঁয়েও দেখবে না। কেন এমন করছিস বাবা? নিজেকে মেরে ফেললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মারতে আর পারলাম কই, আমি অত সহজে মরবো না। শোনোনি, তোর বলেছিল মরে যাওয়া অত সহজ নয়, নইলে অনেকে আরো আগিয়ে মরে যেত। আমিও মরবো না মা। শাড়ির আঁচলে চোখ দুটো মুছে বললেন, তরুর মাঝে বেঁচে থাকার জেদ ছিল। ও অন্তত মরে যেতে চাইতো না, সেই জন্যই বেঁচে আছে। কিন্তু বাবা, তোর মাঝে তো আমি বেঁচে থাকার কোনো ইচ্ছাই দেখতে পাচ্ছি না। উল্টো তুই নিজেকে কষ্ট দিচ্ছিস। কেন কষ্ট দিচ্ছিস? কারণ আমার মতো লোকেরা বেঁচে থাকা উচিত নয়। আমি যে জীবনে তরুকে ডিজার্ভ করি না, সে জীবন রেখে কী লাভ বলতে পারো? আমি মরে গেলে তরু থাকতে পারবে, আমার এখন আর চিন্তা নেই। ওকে তোমরা এমন একজনের হাতে তুলে দিও যে ওকে ডিজার্ভ করে। আমি তোকে ভালোবাসতে পারলাম না, ওকে শুধু কষ্ট দিয়েছে। যে ওকে ভালোবাসতে পারবে তার হাতে ওকে তুলে দিও। অবশ্যই নিজে খুঁজে নিতে পারবে, তোমাদের প্রয়োজন হবে না। নীলাপের কথাগুলো শুনে সাবিনা চমকে তাকালো। নীলাপ উল্টাপাল্টা বকছে। এসব তুই কি বলছিস? তরু তোকেও ছাড়া অন্য কাউকে খুঁজবে বলে মনে হয় তোর? যদি খোঁজার হতো তাহলে কি এত কিছুর পরেও ফিরে আসতো তোর কাছে? ও শুধুমাত্র আমার ভুল ভাঙাতে এসেছিল। ও যেভাবে 12টা বছর কষ্ট পেয়েছে, ঠিক সেভাবে আমাকে কষ্ট দিতে এসছে। ও ভেবেছে সে 12টা বছর আমি খুব শান্তিতে ছিলাম, আমি খুব আনন্দে কাটিয়েছিলাম, সেজন্যই ও আমাকে এভাবে পোড়াচ্ছে। কিন্তু দেখলো না মা যে আমি অনেক আগেই খুব বাজেভাবে পড়ে গিয়েছে। ও ভেবেছে ওই শুধু আমাকে ছেড়ে 12 বছর কষ্টে ছিল। কিন্তু দেখেনি মা, আমার হৃদয় কতটা ক্ষত বিক্ষত হয়েছে 12 বছরে। ও শুধু দেখেছে আমি ওকে ঘৃণা না করতে পেরে নিজেকে ঘৃণা করেছে। কিন্তু দেখেনি ওর অনুপস্থিতিতে আমি কতবার দীর্ঘশ্বাস ফেলেছি। ও দেখেনি আমি তো বেশি কিছু চাইনি, ওকে শুধু আমার পাশে চেয়েছে। বলো মা, আমি কি ওকে চেয়েও অন্যায় করেছে? ও হ্যাঁ, করেছি তো। আমি যেখানে ওকে ডিজার্ভই করি না, সেখানে ওকে চাও তো শুধু অন্যায় না, পাপ। আমি ওকে চেয়ে পাপ করেছি। ওকে বলে দিও মা, ওকে আর ফিরতে হবে না। আমি ওকে মুক্ত করে দিয়েছি। ওকে বলে দিয়ে ওর ঠিকানাটা দিতে ভয় নেই। আমি যাবো না সেখানে, আমি শুধু ওর ঠিকানা ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। সাবিনা বুঝতে পারল নীলাপের মানসিক কন্ডিশন ভালো নেই। নীলাপ ভেতর থেকে পুরোপুরিভাবে ভেঙে গেছে। তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। সাবিনার মন সায় দিচ্ছে না ছেলেকে এই অবস্থায় একা রেখে যেতে। সাবিনার অসহায় চাহনি দেখে নীলাপ হাসতে হাসতেই বলল, ভয় পাচ্ছ কেন? আমি বলেছি তো আমি আত্মহত্যা করবো না, তুমি যাও। সাবিনা কিছু বলতে যাবে, তার আগে নীলাপ অন্যদিকে তাকিয়ে বলে, কালকের দিনটা মনে আছে মা? সাবিনা জিজ্ঞাসু দৃষ্টিতে নীলাপের দিকে তাকায়। নীলাপ শান্ত কণ্ঠে বলে ওঠে, আগামীকালকে তরু আর আমার প্রথম বিবাহ বার্ষিকী। গত বছর এই সময়টাতে তুমি তরুর আর আমার বিয়ে দেওয়ার জন্য জেদ করছিলে। আমি তোমাকে উল্টাপাল্টা বলে ফেলেছিলাম, তারপর তুমি অসুস্থ হয়ে পড়লে। তোমার মনে আছে? সাবিনার সব কথাই মনে আছে। তুমি আমাকে বলেছিলে আমি নাকি কোন একদিন জোর করে বিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি আজ করছি মা, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। আমি যে কটা দিন তরুর সাথে কাটাতে পেরেছি তোমার জন্যে পেরেছি। তুমি সেদিন জোর না করলে আমি হয়তো কোনোদিন তরুকে এক মুহূর্তের জন্য পেতাম না। সাবিনা নীলাপের কথাগুলো মন দিয়ে শুনল।
তুমি নিশ্চিন্তে ঘুমাও মা, আমার কিছুই হবে না, আমি এত সহজে মরবো না। সাবিনা কান্না ভরা চোখে নীলাভের দিকে তাকালো। ছেলেটা কি বুঝতে পারে যে মায়ের সামনে এসব কথা বলে মায়ের কেমন লাগে? অবশ্য বুঝতে না পারাই স্বাভাবিক, পুরুষ জাতি কি আর মায়ের মন বুঝবে? সাবিনা নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে রুম ত্যাগ করলো। নীলাভ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 11টা বাজে। নীলাভ মুচকি হাসি দিয়ে আলমারি থেকে একটা লাল রঙের শার্ট আর একটা কালো রঙের প্যান্ট বের করলো। তারপর সেগুলো পরে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই অবাক হয়ে গেল। আজকে বহুদিন পর আয়নায় নিজেকে দেখে তার নিজেরই করুণা হচ্ছে। নীলাভ হাসতে লাগলো। ভালোই দেখতে লাগছে, একদম ভূতের মতো। তরু আজকে আমাকে অবস্থায় দেখলে হয়তো আর কখনো ফিরেও তাকাবে না। অবশ্য না তাকালেই ভালো, আমি তো এসবের যোগ্যই নই। নীলাভ নিজের চুলগুলো আশ্রে গাড়ির চাবিটা আর ফোনটা হাতে নিল। দরজা অবধি গিয়ে আবার কিছু একটা মনে করে ফিরে এলো। তারপর একটা অদ্ভুত হাসি দিয়ে নিজের আঙ্গুল থেকে আংটিটা খুলে ফেলো, সেটা ড্রেসিং টেবিলের উপর রেখে বলল, আমি চাই না আজকে আমার লোকেশন তোকে জানাতে। নীলাভ চুপচাপ এক্সট্রা চাবির সাহায্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। তরু, তোর কি হয়েছে? আজকে এত সাজুগুজু করেছিস কেন? ব্যাপার কি? তরু লাল রঙের জর্জেট শাড়িটার আঁচল কাঁধের ওপর ভাঁজ করতে করতে বলে, কালকে একটা স্পেশাল দিন আছে। লিজা মনে করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তরুর জন্মদিন কবে সেটা তারা জানে না। তরু কখনো বলেনি কালকে কি তাহলে তরুর জন্মদিন। লিজার ভাবনার মাঝেই আভিক আর বিভান দরজায় নক করে। তরু শাড়ির আঁচল ঠিকঠাক করে বলে, ভেতরে আয়। আভিক আর বিভান ভেতরে এসে তরুকে দেখে থ হয়ে গেল। মেয়েটাকে আজকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। বিভান বলল, তরু, তুই এত রাতে সেজেগুজে কোথায় যাচ্ছিস? গেস কর, সবকিছু কি আমি বলে দেব? বিভান, তরু বলেছে কালকে নাকি স্পেশাল দিন, তোদের কি মনে আছে কেন? তরু নাবোধক মাথা নাড়ল। আভিক মনে করার চেষ্টা করতেই তার মনে পড়ে কালকে তরুর বিবাহবার্ষিক। আভিকের কথা শুনে বাকি দুজন অবাক চোখে তরুর দিকে তাকায়। তুই কি এনজের সাথে দেখা করতে যাচ্ছিস? নো, আমি ওর সাথে দেখা করতে যাব কেন? গিয়ে দেখ, ওর হয়তো মনেই নেই। তাহলে এত সাজার কারণটা কি? এমনি স্পেশাল দিন বছরে একবারই আসে, আমি নষ্ট করতে চাইছি না। নীলাভ নেই তো কি হয়েছে, আমি একাই সেলিব্রেট করব। ইস, আগে বলতি আমরা অ্যারেঞ্জমেন্ট করতাম। অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। বাহ, ভালো করেছিস, কিন্তু আগে বললে মোমোকেও আসতে বলতাম। তরু একজোড়া কালো রঙের ইয়ারিং বের করে কানে দিতে দিতে বলল, সমস্যা কি, এখন ফোন করে আসতে বল। এখন তো 11টা বেজে গেছে। তো সব বিশেষ দিনগুলোই তো 12টার পর সেলিব্রেট করা হয়, আগে বললেই কি 12টার আগে সেলিব্রেট করা হয়? তরু কথা শুনে বিভান মোমোকে কল দিল। হ্যালো মোমো, আমার এক ফ্রেন্ডের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, হঠাৎ করে পার্টির প্ল্যান করা হয়েছে, তুমি আসতে পারবে? অফকোর্স আসবো, তুমি লোকেশন পাঠিয়ে দাও। বিভান খুশি হয়ে মোমোকে লোকেশন পাঠিয়ে দিল। তরু বলে উঠল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুশি না হয়ে রেডি হয়ে আয় তো, নয়তো তোদেরকে ছাড়াই চলে যাব। আর হ্যাঁ, সবাই ব্ল্যাক আউটফিট পরবি। আজকের ফাংশনের কালার কোড হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক। রেড আমার জন্যে আর ব্ল্যাক তোদের জন্য। তিনজনই রেডি হয়ে চলে গেল। তরু নিজের ফোনটা হাতে নিয়ে নীলাভের লোকেশন ট্র্যাক করে দেখে যে নীলাভ বাড়িতে আছে, যা দেখে তরু একটা ফোঁস করে শ্বাস ছাড়ল। আজকের দিনটাও ভুলে গেলে তাই না? হ্যাঁ, মনে থাকলে কিছুতেই রুমে বসে থাকতে পারতে না। নীলাভ ড্রাইভ করে মিডনাইট ব্রিজের উপর আসলো। তারপর গাড়ি থেকে নেমে ব্রিজের রেলিংয়ের উপরে হাত রেখে দাঁড়ালো। আজকের আকাশে চাঁদ নেই, তবে মেঘের উপস্থিতি আছে। চারপাশে ঝড়ো হাওয়া জানান দিচ্ছে আজকে বৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। তরু, কই তুই? কোথায় গেলে তোকে পাবো? নীলাভ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। নীলাভ একটা হাসি দিয়ে গাড়ির ভেতরে গিয়ে গাড়িতে থাকা সাউন্ড বক্সটায় একটা গান প্লে করলো। তারপর পাশের সিটের উপরে থাকা ছুরিটা হাতে তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। নীলাভের মাথায় কাজ করছে না। সে ব্রিজের উপর নিচের বাম হাতটা রেখে ছুরি দিয়ে আঁচড় কাটতে লাগলো আর পাগলের মতো চিৎকার করতে লাগলো। তার চিৎকারের সাথে গানের সাউন্ড মিলেমিশে কেমন যেন ভয়ঙ্কর এক আবহ সৃষ্টি করলো। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমাকে চাই। ঝলসানো রাতে এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার আর রোশনা কারণে সে আলতা মাখানো দিনেরা ঢলে পরে রাতে তারপর রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই। গানটা শেষ হতে নীলাভ ব্রিজের রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে পড়ল। নিজের হাতের দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো। নিজের হাতের অবস্থা দেখে সে স্যাটিসফাইড হয়েছে। আই বিলং টু তরুলতা লেখাটা মনে মনে আওড়াতে নীলাভের মুখের হাসিটা কান্নায় রূপ নিল। তোর এই বাক্যাংশটা অনেক ভালো লেগেছিল, তাই না? দেখ, আমি লিখে দিয়েছি। এখন আর আমি ভুলে যাব না কখনো যে আমি তোর অধীনে। তোর পছন্দ হয়েছে তোরও, আমি জানি তোর এটা খুব পছন্দ হবে। তুই চাইলে আমি আমার অন্য হাতেও লিখতে পারি। নীলাভ নিজের অন্য হাতে লেখার জন্য চুইটা চালিয়ে অক্ষরটা লেখা মাত্রই সে সেন্সলেস হয়ে যায়। সবাই রেনবো ক্লাবে বসে পার্টি এনজয় করছে, কিন্তু তরু এক কোণে চুপচাপ বসে আছে। নীলা নৌশিকে খাই এনিমিনির কাছে রেখে এসেছে। কল দিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে ওরা ঘুমিয়ে গেছে। তবুও তরুর মনটা কিছুতেই শান্ত হচ্ছে না, বারবার গলা শুকিয়ে আসছে। তরু নীলাভের লোকেশন বাড়িতে দেখেও শান্ত হতে পারছে না। এরকম কেন লাগছে? কেন মনে হচ্ছে কোথাও কিছু খারাপ হবে খুব? নীলাভ তো বাড়িতেই আছে। আচ্ছা, ও ঠিক আছে তো? তরুকে চুপচাপ বসে থাকতে দেখে মোমো এগিয়ে আসলো। আরে মিসেস তারানা, তুমি যে বিমানের বন্ধু হও সেটা তো আমি জানতামই না। স্যার কোথায়? উনি আসলেন না কেন? তরু কিছুই বলল না, চুপচাপ বসে রইল। বিভান এসে মোমোকে টেনে সাইডে নিয়ে গেল। মোমো, তুমি তরুর কাছে যেও না, ওর মন মেজাজ এখন ভালো নেই। ওয়েট, তুমি ওকে তরু বলে ডাকছো কেন? ওর নাম তারানা, তাই না? বিভান পরিস্থিতি সামলাতে বলে ওঠে। ওর নাম তানা, তবে আমরা ওকে তরু বলেই ডাকি। এটা ওর নিকনেম। বুঝলাম, কিন্তু মন খারাপ কেন ওর? আর তারানার বিবাহ বার্ষিকীতে ওর হাজবেন্ড লিবাব খান আসলেন না কেন? বিভান এবার বেশ বিরক্ত হলো। এই মোমোকে এখানে আনাটাই তার ভুল হয়েছে। মোম, তুমি নীলাভ খানের কথা কেন বলছো? আমি জানি ওনার উপর তোমার ক্রাশ ছিল, তাই বলে এখনো তুমি ওনার প্রতি এতটা কনসার্ন? দ্যাটস নট ফেয়ার। বিভান রেগে মেগে অন্যদিকে চলে গেল। মোমো ব্যাপারটা এক্সপ্লেন করতে করতে বিভানের পিছু পিছু চলে গেল। তুমি আমাকে ভুল বুঝছো বিবান, আমি তো জাস্ট। 1:30টার দিকে বৃষ্টির পানি চোখে পড়তে নীলাভে জ্ঞান ফেরে। নীলাভ ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসে। হাত ভীষণ জ্বালা করছে। বৃষ্টির পানি লাগার কারণে ব্যথায় কয়েক গুণ বেড়ে গেছে। নীলাভ হাতের দিকে তাকিয়ে হাসলো। সে বেশ বড় বড় করে লিখেছে ছুরি দিয়ে। লেখার কারণে ক্ষতটা খুব গভীর হয়েছে, যার কারণে রক্ত পড়া থামছে না। সেন্সলেস থাকার কারণে নীলাভ মোটামুটি বেশ ভালোই ভিজে গেছে। নীলাভ গাড়ি ঘুরিয়ে রেনবো ক্লাবের উদ্দেশ্যে রওনা দিল। রেনবো ক্লাবেই 12 বছর পর তরুর সাথে নীলাভের প্রথম দেখা হয়েছিল। সেই হিসাবে সে আজকে রেনবো ক্লাবে যাওয়াটা আগে ঠিক করে রেখেছিল। সেন্সলেস হয়ে যাওয়ার কারণে তার দেরি হয়ে গেল। নীলাভ ক্লাবে ঢুকতেই অবাক হয়ে গেল। আজকে হয়তো এখানে কোনো পার্টি চলছে, তবে সেসব দিয়ে তার কোনো কাজ নেই। সে এখানে এসেছে কিছুক্ষণ বসে বসে কান্না করবে, জীবনে প্রথমবারের মতো ড্রিঙ্কস করবে, তারপর চলে যাবে। নীলাভ সেদিন তরু যে টেবিলে বসে ড্রিঙ্কস করছিল সেই টেবিলে গিয়েই বসলো। আজকে পার্টি হতে লোকজন বেশি। নীলাভ একটা ওয়েটারকে ডেকে অর্ডার করলো, 1 bottle whiskey with 2 bottle wine। তরু নীলাভের সামনে টেবিলটাতেই উল্টো দিকে ঘুরে বসেছিল। নীলাভের কণ্ঠ শুনে পেছনে ফিরেই তাকালো। মুহূর্তে নীলাভকে দেখে তরু সামনে ফিরে তাকাই। নীলাভ, নীলাভ এখানে কি করছে? তরু নিজের ফোনটা বের করে দেখলো নীলাভের লোকেশন এখনো বাড়িতে দেখাচ্ছে। তরু পুনরায় চোরা চোখে একবার নীলাভের দিকে তাকালো। হ্যাঁ আল্লাহ, এসব কি হচ্ছে? আমি তো ড্রিঙ্কস করিনি। তাহলে কি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি হ্যালুসিনেশন হচ্ছে? তরু চুপচাপ নিজের জায়গায় বসে রইল। তরু, কুল ডাউন, তুই ভুলভাল দেখছিস। নীলাভ নেই এখানে। নীলাভ মাথা নিচু রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে ভেজার কারণে জ্বরও এসে গেছে বোধহয়। ওইটা নীলাভের অর্ডার দিয়ে যেতে নীলাভ এক গ্লাস হুইস্কি নিয়ে প্রথমবারের মতো হুইস্কির গ্লাসে চুমুক দিল। চুমুক দিতে সে মনে মনে বলে উঠল, What the fuck?
নীলাপের স্বাদটা মোটো ভালো লাগলো না, তবু সে খেতে লাগলো। আস্তে আস্তে স্বাদটা ততটাও বাজে লাগছে না। নীলাপ মনে মনে বলল, ওয়াইন খারাপ লাগলো হুইস্কির থেকে বেটার। আই থিঙ্ক আমার বিয়ার টেস্ট করে দেখা উচিত। আফটার অল এখন থেকে এগুলি আমার মেন খাবার হতে চলেছে, অভ্যাস করতে হবে। নীলাপ 1 বোতল উইস্কির অর্ধেকটা আর 1 বোতল ওয়াইনের পুরোটা খেয়েছে। সে ওয়েটারকে ডাক দিল, ওয়েটার 1 বটল বিয়ার প্লিজ। নীলাপের কণ্ঠস্বর তরু এবার পুরোপুরি শিওর হয়ে গেল যে তার পেছনে নীলাপই আছে। নীলাপের অর্ডার শুনে তোর অবাক হয়ে গেল। নীলাপ এসব খেতে এখানে এসেছে, আর ওর লোকেশন বাড়িতে দেখাচ্ছে কেন? তাহলে কি ও আংটিটা খুলে ফেলেছে? শিট, আমার আগেই বোঝা উচিত ছিল। নীলাপ পুরোপুরি ডাঙ্ক হয়ে গেছে। সে সামনে তাকাতেই একটা মেয়ের পেছন সাইড দেখল। মেয়েটা লাল শাড়ি পরে আছে, সাথে কালো ব্লাউজ, খোপা করা চুলগুলোতে লাল আর কালো গোলাপ গোজা। নীলাপ ভুরকুচকে মেয়েটার দিকে তাকালো, পর মুহূর্তে মাথা ঝেঁকে চোখ সরিয়ে নিল। I belong to Torulata, so it is forbidden for me to look at a girl, whether from the front or from behind. নীলাপ ডাং খাওয়াতে কথাগুলো মনে মনে না বলে স্বাভাবিকভাবেই বলে ওঠে। নীলাপের কথাগুলো শুনে তরু স্তব্ধ হয়ে যায়। আবিক আর লিজা তোর দিকে এগিয়ে এসে বলে, তুই পাঠিয়ে দিয়েছিস কি এখানে চুপচাপ বসে থাকার জন্য নাকি? তরু ফিসফিসি বলে, লুক বিহাইন্ড। আবিক আর লিজা পেছনে তাকিয়ে নীলাপকে বসে বসে বিয়ার খেতে দেখে চিল্লি উঠতে যাবে, কিন্তু লিজা আবিকের মুখ চেপে ধরে আর আবিক লিজার মুখ চেপে ধরে। আবিক লিজাকে অন্য সাইডে নিয়ে গিয়ে বলে, এই এনজে এখানে কি করছে? আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওকে গিয়ে জিজ্ঞেস কর। আবিক নিজের ফোন বের করে নীলাপের লোকেশন চেক করে দেখলো। নীলাপ এখনো বাড়িতেই আছে। ওকে তো বাড়িতেই দেখাচ্ছে, তাহলে এখানে কিভাবে আসলো? আশ্চর্য, আমি কিভাবে জানবো? এখন কি করব? তরুকে গিয়ে জিজ্ঞেস কর। আবিক তোর দিকে তাকাতেই তোর ইশারায় তাদেরকে নিজের কাজ করতে বলো। বিমান মোমোকে বাড়িতে দিয়ে আসতে গেছে। নীলাপ পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সে খাচ্ছে আর কান্না করছে। তরু নীলাপের কান্না সহ্য করতে না পেরে উঠে চলে গেল। নীলাপ ড্রিঙ্কস করতে করতে এক পর্যায়ে টেবিলের উপরই সেন্সলেস হয়ে যায়। রাত 3টা। নীলাপ টেবিলের উপর সেন্সলেস হয়ে পড়ে আছে, আর তরু তার সামনে বসে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ওয়েটার এসে নীলাপকে ডাকতে যাবে, তার আগেই তরু তাকে থামিয়ে দেয়। ভুলেও ওনাকে বিরক্ত করবেন না। কিন্তু ম্যাম, ক্লাব বন্ধ করার সময় হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখুন, আপনারা ছাড়া সবাই চলে গেছে। আবিক, ওদেরকে ভালো করে বুঝিয়ে দে। আবিক তরুর কথা মতো ওয়েটারকে নিয়ে অন্য সাইডে গিয়ে তার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দেয়। এই টাকাগুলো নিয়ে যান এখান থেকে। নীলাপের মলিন চেহারাটা দেখে তরুর ভীষণ কষ্ট হচ্ছে। তরু নীলাপের পাশে গিয়ে বসলো। নীলাপের গায়ে শুকিয়ে গেছে। তরু কাপা কাপা হাতটা নীলাপের কপালের উপরে রাখতে ঘাবড়ে যায়। ওর তো অনেক জ্বর এসেছে। আবিক বলল, ওর কথা বাদে তরু, আজ বাদে কালকে তোর ফ্লাইট। তুই নীর আর নৌশিকে নিয়ে লন্ডনে চলে যাবি। এখন তো আমাদের বিয়ের জন্য আসছিস, তখন হয়তো এনজের প্রতিদিনই এই অবস্থা হবে। তরু রাগী চোখে আবিকের দিকে তাকালো। আবিক বলে উঠল, তুই যখন বিদেশ ছিলি তোকেও তো এরকম সিচুয়েশনে ফেস করতে হয়েছিল, তখন তোর পাশে কেউ ছিল না তরু। তুই ওকে ছেড়ে এবার অন্তত নিজের কথা ভাব। তরু মিনমিনিয়ে বলে, নিজের কথা ভাবতে গেলে যে ওর কথা চলে আসে। ওকে এসবে অভ্যস্ত হতে হবে তরু, নইলে ও সারভাইভ করতে পারবে না। চল বাড়িতে চল। তরু চিল্লিয়ে উঠল, তোর আমার স্বার্থপর বলে মনে করিস নাকি? তোদের কি মনে হচ্ছে আমি নীলাভের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছি? বলে ওঠে। তরু অবাক চোখে আবিকের দিকে তাকায়। আবিক এই প্রথম তার কথার উপর পাল্টা কথা বলছে। এভাবে তাকাচ্ছিস কেন? তুই ওকে নিয়ে ভাবছিস কেন সেটাই তো বুঝতে পারছি না। ও তোর সাথে যেতটুকু করেছে তুইও করছিস, এটাই তো হওয়া উচিত, তাই না? আচ্ছা তরু, তুই 12 বছর লন্ডন থেকে তারপর আবার ওর কাছে ফিরে আসার প্ল্যান করেছিস নাকি অন্য কোনো প্ল্যান আছে? লিজা আবিককে টেনে সরিয়ে নিল। এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। ওকে জিজ্ঞেস কর গিয়ে ও ঠিক কী করতে চাইছে। ও যদি 12 বছর নীলাভকে কষ্ট দেওয়ার পর আবার ওর কাছে ফিরে আসতে চায়, তাহলে আমার মনে হয় না যে ওর সেই চাওয়াটা পূরণ হবে। কারণ এনজের অবস্থা দেখে আমার তো মনে হয় না যে ও 12 বছর সার্ভাইভ করতে পারবে। তরু পারলে ও পারবে না কেন? কারণ তরুর মাঝে কোনো অনুশোচনা ছিল না, এখনও নেই, তাই ও পেরেছে, আর ভবিষ্যতেও হয়তো পারবে। নীলাভের মধ্যে আছে, অনুশোচনা নিয়ে বাঁচা যায় না। তরুর মাঝে জেদ ছিল,
বেঁচে থাকার ইচ্ছা ছিল, নীলাবের মাঝে এসব কিছুই নেই। তরু, আমি তোকে বলতে চাইছি, তুই ওকে ছেড়ে যেতে চাইলে যেতে পারিস, তোর সেই চাওয়াটা ভুল হবে না। কিন্তু তুই যদি কখনো ওর কাছে ফিরে আসার প্ল্যান করেই রাখিস, তাহলে ওকে ছেড়েই যাস না। নাবিকের কথা শুনে তরু উঠে চলে যেতে নেয়। তার আগে নীলাভ তরুর হাত ধরে ফেলে। তরু চমকে নীলাভের দিকে তাকায়। তরু, যাস না প্লিজ।